আমরা আজকে ক্লাস 9-এর লাভ ক্ষতির সেকেন্ড চ্যাপ্টার কোষে দেখি 10.2 আলোচনা করছি। তা দেখো, এখানে যে ধরনের অঙ্কগুলো রয়েছে তাতে একজন লোক কোনো একটা জিনিস নিজে তৈরি করছে বা উৎপাদন করছে, আর সেটা দুজনার হাত ফেরত হয়ে শেষ পর্যন্ত ক্রেতা মানে সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে। তাহলে উৎপাদনকারী যে, যার ধরো ফ্যাক্টরি আছে বা কুটির শিল্প আছে বা কিছু একটা আছে, সে নিজে জিনিসটা বানাচ্ছে, তার কাছ থেকে পাইকারি বিক্রেতা জিনিসটা কিনছে। তাহলে সেখানে উৎপাদনকারী কিছুটা লাভ করছে। তারপর পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে আবার কিছুটা লাভ করে জিনিসটা বিক্রি করছে, আর শেষ পর্যন্ত খুচরো ব্যবসায়ী কিছুটা লাভ রেখে জিনিসটা সাধারণ মানুষ বা ক্রেতার কাছে বিক্রি করছে। তাহলে এখানে এই অঙ্কগুলোতে আমাকে প্রত্যেকে কত পার্সেন্ট করে লাভ করছে সেটা দিয়ে দিয়েছে, দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে। তাহলে এখানে অঙ্কগুলো করার সময় আমি 4টে করে বাক্স করব। প্রথম বাক্সটা হচ্ছে সুবল বাবু মানে যে উৎপাদন করেছে তার উৎপাদন মূল্য। দ্বিতীয় বাক্সটা হচ্ছে সুবল বাবু মানে যে উৎপাদন করেছে তার বিক্রয় মূল্য, সে কাকে বিক্রি করছে? পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে। তাহলে সেই বাক্সটাই হয়ে গেল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, কারণ এ যে দামে বিক্রি করছে পাইকারি বিক্রেতা সেই দামেই কিনছে। তারপর পাইকারি বিক্রেতা জিনিসটা কেনার পরে আবার কিছু পার্সেন্ট লাভ রেখে বিক্রি করছে। তাহলে তারপরে একটা বাক্স হবে, সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আর সেই বাক্সটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, কারণ পাইকারি বিক্রেতা যে দামে তাকে বিক্রি করছে খুচরো ব্যবসায়ী সেই দামেই কিনছে। আর তারপরের ঘরটা হলো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, আর সেই ঘরটারই আর একটা নাম হতে পারে ক্রেতার ক্রয় মূল্য, কারণ খুচরো ব্যবসায়ী যে দামে বিক্রি করছে ক্রেতাও সেই দামে কিনছে। তাহলে এখানে অঙ্কটাতে বলেছে সুবল বাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে, এখানে দোকানদার উৎপল বাবু বলতে খুচরো ব্যবসায়ী, উৎপল বাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেছে। এরপর উৎপল বাবু আবার 12% লাভ রেখে সেই চালটা ক্রেতার কাছে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4টে বাক্স হলো। প্রথমটা হচ্ছে সুবল বাবুর উৎপাদন মূল্য, আর তারপরটা হলো সুবল বাবুর বিক্রয় মূল্য। সুবল বাবুর যেটা বিক্রয় মূল্য সেটাই সাহানা বিবির ক্রয় মূল্য, আর তারপরের ঘরটা হলো সাহানা বিবির বিক্রয় মূল্য। সাহানা বিবির যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে উৎপল বাবুর ক্রয় মূল্য, আর তারপরের ঘরটা হলো উৎপল বাবুর বিক্রয় মূল্য। আর এই উৎপল বাবুর বিক্রয় মূল্যটাই হচ্ছে ওপরে লিখতে পারো যে ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো আমরা ধরছি যে ধরি উৎপাদন মূল্য 100 টাকা। যে কোনো অঙ্কে করার সময় আমরা ক্রয় মূল্য বা উৎপাদন মূল্যটাকে 100 ধরে অঙ্কটা করি। এরপরে দেখো প্রথমে বলেছে যে সুবল বাবু সাহানা বিবিকে বিক্রি করছে 20% লাভে। তাহলে সুবল বাবুর উৎপাদন মূল্য আর সাহানা বিবির ক্রয় মূল্য, তাহলে সুবল বাবু সাহানা বিবিকে বিক্রি করছে 20% লাভে। তাহলে সুবল বাবুর উৎপাদন মূল্য আর সুবল বাবুর বিক্রয় মূল্যের মধ্যে 20%-এর ডিফারেন্স আছে, 20%ও বাড়িয়ে বলছে। তাহলে 100কে 20% বাড়ালে 120 হবে। এরপর সাহানা বিবির ক্রয় মূল্য আর সাহানা বিবির বিক্রয় মূল্যর মধ্যে আবার 10% লাভ আছে। তাহলে 120কে 10% বাড়ালে কি হবে সেটা আমরা ডাইরেক্ট কি করে বার করি না, 120 ইন্টু 100 প্লাস যত পার্সেন্ট লাভ। তাহলে এখানে হয়ে গেল 120 ইন্টু 100 প্লাস 10% লাভ, মানে 100 প্লাস 10 ব্র্যাকেটের মধ্যে দিয়ে পার্সেন্ট। 120 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 100 প্লাস 10 দিয়ে পার্সেন্ট করলে পাওয়া যাচ্ছে 132। এবার সেইটার আবার ওপর 12% লাভ করছে কে? উৎপল বাবু। তাহলে 132 টাকার ওপর আবার যদি 12% লাভ করা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বেড়ে কত হবে না, 132 ইন্টু 100 প্লাস 12%। তাহলে 132কে 112% দিয়ে গুণ করলে
147.84 টাকা হচ্ছে। এরপরে কি কোশ্চেন করেছে দেখো, এরপরে কোশ্চেনটায় বলেছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে এত টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে এটা আমাদের একটা ত্রৈরাশিকের অঙ্ক, যার এই লাইনটা হচ্ছে লাস্ট লাইন, ঠিক আছে। আর ফার্স্ট লাইন কোথা থেকে পাবো? ফার্স্ট লাইন পাবো এই ছক থেকে। তাহলে দেখো এখানে লাস্ট লাইনটাতে কি জিজ্ঞাসা করেছে, যে সাহানা বিবি কত টাকায় কিনেছে। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের বার করতে হবে, সেটাকে আমরা বাঁ দিকে লিখব। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, মানে সুবলবাবুর উৎপাদন মূল্য সেটা দেওয়া আছে 7,500। তাহলে লাস্ট লাইনটা আমাদের 1 দাগ বলে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ত্রৈরাশিকের লাস্ট লাইন, যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেটা সাহানা বিবির ক্রয় মূল্য বা সাহানা বিবি কত টাকায় কিনেছে। কিন্তু ফার্স্ট লাইনটা আমরা পাবো এই ছকটা থেকে। সেখানে দেখো সুবলবাবুর উৎপাদন মূল্যের ঘরে 100 আছে, তাই 100 লিখেছি। আর সাহানা বিবির ক্রয় মূল্য, কোথায় সাহানা বিবির ক্রয় মূল্য, দেখো এখানে সাহানা বিবির ক্রয় মূল্য, তার জায়গায় 120 আছে, সেজন্য 120 লিখেছি। দিয়ে এইটা বার করব, যে যখন এটা 100 তখন এটা 120, তাহলে যখন এটা 7,500 তখন এটা কত। তাহলে স্বাভাবিকভাবেই ত্রৈরাশিকের নিয়মে আমরা জানি ওপর থেকে নিচে 100 থেকে 7,500 হয়েছে, তার মানে বেড়েছে, সুতরাং এটাও বাড়বে। এবার আমরা কি করি, জিজ্ঞাসা চিহ্ন সমান, জিজ্ঞাসা চিহ্নের ওপরে যেটা থাকে সেইটা ইনটু বাই দিয়ে এখানে কি লেখা আছে, জিজ্ঞাসা চিহ্ন যেদিকে আছে সেদিকে কি লেখা আছে, বাড়বে লেখা আছে। বাড়বে লেখা থাকলে এই দুটোর মধ্যে যেটা বড়, মানে 7,500টা বড়, সেটা ওপরে যাবে। বাড়বে লেখা থাকলে বড়টা ওপরে যাবে আর ছোটটা নিচে যাবে। তাহলে গুণ করলে পাওয়া যাচ্ছে 9,000 টাকা। তাহলে প্রথম কোশ্চেনটা হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটা বলেছে দেখো সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় কিনেছে। তাহলে এখানে উৎপলবাবুর ক্রয় মূল্যটা বার করতে হবে। সেজন্য আমরা উৎপলবাবুর ক্রয় মূল্যটাকে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবে। কোশ্চেনটা আছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবে। তাহলে উৎপলবাবুর বিক্রয় মূল্যটা এখানে বার করতে হবে, সেটা বাঁ দিকে হেডিং করেছি। আর একটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুবলবাবুর উৎপাদন মূল্য। এবারে আমরা ছক থেকে দেখো সুবলবাবুর উৎপাদন মূল্যের জায়গায় 100 বসিয়েছি, আর উৎপলবাবুর বিক্রয় মূল্যের জায়গায়, উৎপলবাবুর বিক্রয় মূল্য তার জায়গায় 147.84টা বসিয়েছি। এরপরে অঙ্কে তোমাকে সুবলবাবুর উৎপাদন মূল্য 2,500 দেওয়া আছে, আর এটা বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। একইভাবে দেখতে পাচ্ছি 100 থেকে 2,500 মানে বেড়েছে, সুতরাং এটাও বাড়বে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নের ওপরে যেটা আছে সেইটা ইনটু বাড়বে লেখা আছে, মানে বড়টা ওপরে 2,500টা ওপরে গেল আর এটা নিচে গেল, তাহলে গুণ করে পাচ্ছি 3,696 টাকা। আর তারপরের অঙ্কটা দেখো বলছে 3-এরটা, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন। তাহলে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, আমাদের মানে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে উৎপলবাবু যে দামে চাল বিক্রি করে এইটা, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করত, মানে সুবলবাবুর বিক্রয় মূল্যটাই যদি 120 না হয়ে 147.84 হতো, তাহলে সুবলবাবু শতকরা কত লাভ করত। তাহলে সুবলবাবুর উৎপাদন মূল্য আমি 100 ধরেছি, আর সুবলবাবুর বিক্রয় মূল্যটা এখন হয়ে গেল 147.84। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যেটা হয় সেইখান থেকে আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, সেটাই হয়ে যাবে শতকরা লাভ। কারণ 100 টাকার ওপরে কত টাকা লাভ করছে, 47.84 টাকা। আর 100 টাকা ক্রয় মূল্য হলে যদি 47.84 টাকা লাভ হয়, সেটা কি আমরা শতকরা লাভ বলি। তাহলে এখানে শতকরা লাভ হয়ে যাবে 47.84%। আর সেটাকেই তুমি যদি পূর্ণ ভেঙে দাও তাহলে 47 পূর্ণ 21/25 হচ্ছে। পরের অঙ্কটা দেখি কি বলছে। পরের অঙ্কটাই বলছে একই অঙ্ক, একদম সেম। বলছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রির সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী, পরপর 3টে স্টেপ। উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা কিনবে,
পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরো ব্যবসায়ী কিনবে, আর এরপরটা লেখা নেই, সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা কিনবে সাধারণ মানুষ। তাহলে যথাক্রমে 15%, 20%, 25% লাভ করেন। মানে উৎপাদনকারী যখন পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে তখন 15% লাভ রাখছে, পাইকারি বিক্রেতা যখন খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে তখন 20% লাভ রাখছে, আর খুচরো ব্যবসায়ী যখন সাধারণ মানুষকে বিক্রি করছে তখন 25% লাভ রাখছে। দেখো এই অঙ্কটা একটা বাস্তব চিত্র তুলে ধরছে যে উৎপাদনকারী কিন্তু প্রত্যেকটা জিনিসের ওপরে কম পার্সেন্ট লাভ রাখে, কারণ সে সব থেকে বেশি জিনিস বিক্রি করে। একজন উৎপাদনকারী ধরো 1 লক্ষ জিনিস তৈরি করেছে, সে 10 জন পাইকারি বিক্রেতাকে 1000 করে জিনিস দিয়েছে, তাহলে 1 লক্ষ জিনিসের ওপরে 15% করে লাভ রেখেছে, তাই এর লাভটা সব থেকে কম রাখে। ঠিক আছে, কারণ ও অনেক জিনিস বিক্রি করছে, কম লাভ রাখলেও প্রচুর টাকা লাভ হয়। সব থেকে বেশি টাকা কিন্তু এই লাভ করে উৎপাদনকারী। ঠিক আছে, কিন্তু তার পার্সেন্টটা দেখো কম। একইভাবে পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করার সময় আরেকটু কম পার্সেন্ট লাভ রাখে উৎপাদনকারীর থেকে, বেশি পার্সেন্ট লাভ রাখে, আর খুচরো ব্যবসায়ী কিন্তু সব থেকে বেশি পার্সেন্ট লাভে জিনিসটা বিক্রি করে, কারণ সে সব থেকে কম জিনিস বিক্রি করছে, তাই বেশি পার্সেন্ট লাভ না রাখলে তার লাভটা খুবই কম হবে। যাই হোক, সেটা একটা ব্যাকগ্রাউন্ড বললাম। এখানে অঙ্কটাতে ফিরে আসি। অঙ্কটাতে তাহলে আমাদের এমন 4টে বক্স হয়, সেরকম 4টে বক্স করব আমরা। একটা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন মূল্য, তারপরটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে উৎপাদনকারীর উৎপাদন মূল্য আর উৎপাদনকারীর বিক্রয় মূল্য, সেখানে কত পার্সেন্ট লাভ রেখেছে? 15%। উৎপাদনকারীর বিক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আর তারপরের ঘরটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সেখানে কত পার্সেন্ট লাভ? না +20%। আর তারপরের ঘরটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, আর তারপরের ঘরটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, আর খুচরো ব্যবসায়ী যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখানেও একইভাবে আমি 100 টাকা উৎপাদন মূল্য ধরে শুরু করেছি, তাহলে 15% লাভ, তাহলে 100কে 15% বাড়ালে বেড়ে কত হবে? না 115 হবে। 115কে আবার 20% বাড়াচ্ছি, তাহলে বেড়ে কত হবে? না 115 ইন্টু 20% বাড়াচ্ছি, মানে 100 + 20%, মানে 120%। তাহলে 115 টাকার 120% যদি তুমি বার করো, তাহলে 115 ইন্টু 120 বাই 100%, মানে বাই 100, তাহলে কত হবে? 138 টাকা হয়ে যাবে। একইভাবে 138 টাকাকে 25% বাড়ালে 138 ইন্টু 125% সমান 172.5 টাকা। ঠিক আছে, এখানে যদি কোনোটায় কারোর ক্ষতি হতো, বাই চান্স ক্ষতি হয়ে গেছে, যেমন 25% ক্ষতি হয়ে গেছে, তাহলে এটা -25% লিখতাম, আর এখানেও 100 -25% লিখতাম, তখন 138 ইন্টু 75% হতো, মানে 138 ইন্টু 75 বাই 100, তাহলে যেটা হতো সেটা হতো। কিন্তু এখানে কোনো অঙ্কেই ক্ষতির কথা বলা হয়নি, সুতরাং সবেতেই প্লাসই হবে, 100 প্লাসই হবে। বেশ, তাহলে 100 টাকা যদি উৎপাদনকারীর উৎপাদন মূল্য হয়, তাহলে কার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, সব এখান থেকে বেরিয়ে গেছে। এরপরে একইভাবে কয়েকটা আমাদেরকে ত্রৈরাশিকের অঙ্ক করলেই প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা উত্তর বেরিয়ে যাবে। যেমন এখানে বলেছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত, হিসাব করে লিখি। তাহলে বার করতে হবে উৎপাদন খরচ, আর আরেকটা হেডিং হচ্ছে যে ব্যাগ ক্রেতা এত টাকায় কিনেছে, মানে ক্রেতার ক্রয় মূল্য আর উৎপাদন খরচ, তার মধ্যে উৎপাদন খরচটা বার করতে হবে। তাহলে উৎপাদন মূল্যটাকে আমি বাঁ দিকে লিখেছি, আর ক্রেতার ক্রয় মূল্যটাকে ডান দিকে লিখেছি। এবারে আমি ছক থেকে প্রথম লাইনটা লিখব। উৎপাদনকারীর উৎপাদন মূল্য 100 লিখেছি, আর ক্রেতার ক্রয় মূল্য লিখেছি 172.5। এরপরে অঙ্কে বলে দিয়েছে ক্রেতার ক্রয় মূল্য 138, তাহলে এদিকটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা দেখছি কমেছে, তাহলে এটাও হচ্ছে কমবে, কমবে মানে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নর উপরে যেটা আছে 100 ইন্টু কমবে মানে ছোটটা ওপরে, কমবে মানে ছোটটা ওপরে, দেখো ছোটটাকে ওপরে দিয়েছি, সমান গুণ করে 80 বেরিয়েছে, 80 টাকা। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো বলেছে যে ব্যাগের খরচ 140 টাকা, তার মানে ব্যাগের খরচ বলতে এখানে উৎপাদন মূল্য, তাহলে যেটা দিয়ে দিয়েছে সেটাকে ডান দিকে লিখেছি। আর ক্রেতা কি দামে কিনবে, ক্রেতার ক্রয় মূল্যটা জিজ্ঞাসা করেছে, তাই এটাকে বাঁ দিকে লিখেছি। তারপরে উৎপাদন মূল্য আর ক্রেতার ক্রয় মূল্যটাকে ছক থেকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন অঙ্কে আমাকে উৎপাদন মূল্য বলেছে 140 টাকা, তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত হবে এখান থেকে বেরিয়ে গেছে, এটা বেড়েছে, সুতরাং এটাও বাড়বে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে 172.5 ইন্টু
বাই লিখে বাড়বে মানে ওপরে বড়টা নিচে ছোটটা গুণ করে 241.50 টাকা। তারপরের অঙ্কটা বলেছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, ঠিক আছে, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সেইটা দেওয়া আছে। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটাকে ডান দিকে লিখেছি। আর সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হয়, মানে ক্রেতার ক্রয় মূল্যটাকে জিজ্ঞাসা করেছে। তাহলে ক্রেতার ক্রয় মূল্য আর খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সেই দুটোকে আমরা ছক থেকে বসিয়েছি। এবং ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 172.5, সেটা বসিয়েছি ক্রেতার ক্রয় মূল্যের ঘরে। আর তোমার হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কোনটা, এইটা। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 138, সেই জন্য আমরা এখানে 138 বসিয়েছি। তাহলে প্রথম লাইনটা 172.5 আর 138টাকে আমরা ছক থেকে বসিয়ে দিয়েছি। এখন আমাকে অঙ্কে বলেছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98, তাহলে এটা কত হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কমেছে, তাহলে এটাও কমবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নের ওপরে যেটা আছে ইনটু বাই দিয়ে কমবে লেখা আছে, মানে বড় কমবে লেখা আছে, সুতরাং ছোটটা উপরে 98, ঠিক আছে। কমবে লেখা থাকলে ছোটটা উপরে 98টা উপরে দিয়েছি, দিয়ে গুণ করে বেরিয়েছে 122.50 টাকা। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ এত টাকায় কিনেছেন, তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সেইটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সেটাকে ডান দিকে লিখেছি। আর ক্রেতা কত টাকায় সে কিনবে, তাহলে ক্রেতার ক্রয় মূল্যটাকে বাঁ দিকে লিখেছি। তাহলে সেটাও আমরা প্রথম লাইনটা ছক থেকে লিখে দিয়েছি। ক্রেতার ক্রয় মূল্য 172.5 আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে, দেখো কোনটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সেটা কত 115, তাহলে 115 লিখেছি এখানে, ঠিক আছে। দিয়ে এবারে তোমাকে এখানে বলে দিয়েছে 175, তাহলে 175 যদি হয় তাহলে এটা কত হবে। একইভাবে এটা বেড়েছে, এটা বাড়বে, সুতরাং জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে ইনটু বাই দিয়ে বাড়বে বলেছে, মানে বড়টা উপরে 175টা উপরে গেল, এটা নিচে গেল, সমান গুণ করে বেরিয়েছে এত। তারপরের অঙ্কটা করার আগে একটা অঙ্ক বলি, অন্য একটা অঙ্ক বলি। 5-এর দাগেরটা করার আগে 5-এর দাগের মতনই আরেকটা অঙ্ক আমি এখানে করে দিয়েছি, দেখো। সেটা হচ্ছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি, এখানে পাইকারি বিক্রেতা আছে, আমি বার করেছি সরাসরি যদি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে তার কত টাকা সাশ্রয় হতো। তাহলে ক্রেতা যে ব্যাগটা 276 টাকায় কিনেছে, কার কাছ থেকে কিনেছে, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনেছে, সেই ব্যাগটা যদি সে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো, আমার অঙ্কটায় আমি উৎপাদনকারীর বার করেছি। তাহলে সরাসরি যদি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে তার কত টাকা সাশ্রয় হতো। সাশ্রয় হতো মানে কত টাকা বাঁচতো, কত টাকা কম লাগতো। তাহলে সে যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে তাকেও সেই টাকাটাই দিতে হতো যেটা তার পায়, যে টাকাটা তারা উৎপাদনকারী যে টাকায় বিক্রি করে, তাই তো। উৎপাদনকারী যে টাকায় বিক্রি করে তুমি সেই টাকাতেই ক্রেতা গিয়ে ডাইরেক্ট উৎপাদনকারীর কাছে গিয়ে উৎপাদনকারী যে টাকায় বিক্রি করছে সেই টাকাতে তুমি কিনে নিচ্ছ, মানে পাইকারি বিক্রেতাও যে টাকায় কিনছে তুমিও গিয়ে সেই টাকাতেই কিনে নিচ্ছ, তাহলে তোমার কত টাকা সাশ্রয় হবে, মানে কম লাগবে। তাহলে এমনিতে তোমার লাগছিল 172.5 টাকা, আর তুমি যদি সেটা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কেনো তাহলে লাগবে 115 টাকা। তাহলে কত টাকা সাশ্রয় হবে, 172.5 মাইনাস 115 টাকা বিয়োগ করলে যেটা হবে সেই টাকাটা তোমার বেঁচে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেই টাকাটা তোমার বেঁচে যাবে, 172 টাকার জায়গায় 115 টাকা দিলেই হয়ে যাবে। তাহলে এখানে সাশ্রয় সমান হচ্ছে 172 মাইনাস 115 সমান 57.5। আর ক্রেতার ক্রয় মূল্যটা আমি ছক থেকে লিখে দিয়েছি, সেটা হচ্ছে 172.5। কিন্তু এখন আমি বলছি ক্রেতার ক্রয় মূল্য যদি 276 টাকা হয় তাহলে কত টাকা সাশ্রয়। তাহলে ক্রেতার ক্রয় মূল্য 172.5 টাকা হলে 57.5 টাকা সাশ্রয় কোত্থেকে পেয়েছি না, এটা থেকে এটা বিয়োগ করে পেয়েছি। এবার এইটা যদি ক্রেতার ক্রয় মূল্য হয় তাহলে কত টাকা সাশ্রয়, এটা বেড়েছে এটাও বাড়বে, তাহলে বাড়লে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে মানে 57.5 ইন্টু বাড়বে আছে মানে বড়টা উপরে গেল 276টা উপরে গেল সমান 92 টাকা, ঠিক আছে। এটা কিসের উত্তর, এটা যদি ক্রেতা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে কত টাকা সাশ্রয় তার উত্তর। কিন্তু বইয়ের অঙ্কটা হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনলে
কতটা সাশ্রয় হবে। এবার সেই অঙ্কটা দেখা যাক। তাহলে দেখো, পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে মানে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যতে তুমি কিনে নিচ্ছ জিনিসটা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল 138 টাকা। তাহলে তোমার সাশ্রয় হচ্ছে এখন 172.5 মাইনাস 138 টাকা সমান 34.5 টাকা। কারণ তুমি কার কাছ থেকে কিনেছো? সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছো। তার মানে তুমি যে টাকাটায় কিনেছো সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য থেকে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বিয়োগ করে দিয়েছি, দিয়ে পেয়েছি 34.5। তাহলে এই টাকাটা তোমার সাশ্রয় হচ্ছে, কম লাগছে এই টাকাটা। যখন ক্রয় মূল্য এইটা, কিন্তু এখন ক্রয় মূল্য এইটা বলেছে, তাহলে এটা কত হবে? একইভাবে বার করে নিয়েছি, এটা হচ্ছে বেড়েছে, তাহলে এটাও বাড়বে। তাহলে জিজ্ঞাসা চিহ্নর ওপরে যেটা আছে 34.5 ইন্টু বাড়বে মানে বড়টা ওপরে 276 বাই নিচে অন্যটা সমান 55.20 টাকা। ঠিক আছে, এরপরে 3-এর অঙ্কটায় দেখি কি বলছে। 3-এর অঙ্কটা একটু আলাদা। 3-এর অঙ্কটায় কে কত পার্সেন্ট লাভ করেছে সেটা না বলে দিয়ে একটা পার্টিকুলার জিনিসের উৎপাদন খরচ এবং সেইটা পাইকারি বিক্রেতা কি ক্রয় মূল্য কিনলো, খুচরো ব্যবসায়ী কত টাকায় কিনলো আর ক্রেতা কত টাকায় কিনলো সেগুলো দেওয়া আছে। তাহলে দেখো, এই যে জিনিসগুলো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানেই উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে এটাই হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এইটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যও যেমন, সেরকম এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আর এইটা ক্রেতার ক্রয় মূল্য যেমন, সেরকম এটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাই তো? তাহলে সব ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছো। তোমাকে এক একজনার শতকরা লাভ বার করতে হবে, কিছুই ব্যাপার নয়। লাভের সূত্র যেটা, সেটাই বসিয়ে দিতে হবে। শতকরা লাভের সূত্র সেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এবার কার কত লাভ হয়েছে দেখি। তাহলে এইখানে আমরা প্রথমে ছকটা লিখে নিয়েছি, শুধু বইয়ের থেকে একটু আলাদা লিখেছি। সেটা হচ্ছে বইয়ে শুধু এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে লিখেছিল। মানে উৎপাদনকারীর খরচ, তারপরে লিখেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তারপরে লিখেছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, তারপরে লিখেছে ক্রেতার ক্রয় মূল্য। কিন্তু এইটা মানেই যে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, এইটা মানেই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আর এইটা মানেই যে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, সেটা আমরা এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি যাতে লাভটা বার করার সময় সুবিধা হয়। এবার 1-এর দাগের কোশ্চেনটা বলেছে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ। তো খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কি করে বার করব? খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ মানে খুচরো ব্যবসায়ীর কতটা লাভ হয়েছে বাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। তো খুচরো ব্যবসায়ীর কতটা লাভ হয়েছে না, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য থেকে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা বাদ দিলেই খুচরো ব্যবসায়ীর লাভ পাওয়া যাবে। তার মানে এইটা মাইনাস এইটা বাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 1449। তাহলে 1666.35 মানে 1666.35 থেকে 1449 বাদ দিলে এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর লাভ, কারণ এটা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য আর এটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য ইন্টু 100% সমান 15% বেরিয়ে গেছে। একইভাবে পাইকারি বিক্রেতার শতকরা লাভ। পাইকারি বিক্রেতার শতকরা লাভ মানে কি? পাইকারি বিক্রেতার শতকরা লাভ মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মাইনাস পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে সেটা এখানে করা হয়েছে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মাইনাস পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে সোজা কথায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। কিন্তু কার সেটা তো জানতে হবে। আমি যদি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য মাইনাস পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য করে দিই তাহলে কিছুই মানে হবে না। তাহলে যার বিক্রয় মূল্য তারই ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, তবেই তার লাভ হবে। তাই তো? তাহলে এখানে সূত্রটাতে আমরা যদি উৎপাদনকারীর লাভ বার করতে চাই তাহলে এটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য মাইনাস এটা হচ্ছে উৎপাদনকারীর উৎপাদন মূল্য, ক্রয় মূল্য তো বলি না আমরা। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য মাইনাস উৎপাদনকারীর উৎপাদন মূল্য বাই উৎপাদনকারীর উৎপাদন মূল্য ইন্টু 100% মানে 20% বেরিয়ে গেছে। 4-এর কোশ্চেনটা কি বলছে? একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখি। তাহলে উৎপাদন খরচ যেটা সেটা হচ্ছে 1050 টাকা, আর তাকে দিতে হচ্ছে কত কেনার সময়? 1666.35 টাকা। তার কারণ সে তো ডাইরেক্ট উৎপাদনকারীর কাছ থেকে কিনছে না,
বা একদম উৎপাদন মূল্য, যেটা উৎপাদনকারীর কাছ থেকে কিনলেও তো এই টাকাটাই কিনতে হবে। একবারে ডাইরেক্ট উৎপাদন করতে যে খরচটা হয়েছে সে নিজে বানিয়ে নিলে যে টাকাটা তার খরচা হতো সেই টাকাটা হচ্ছে 1050, তার থেকে তাকে কত টাকা বেশি বা কত পার্সেন্ট বেশি এখানে বলেছে দিতে হবে। তাহলে এইটা থেকে এইটা কতটা পার্সেন্টে বেশি সেটা বার করতে হবে। শুধু যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কত বেশি বেরোবে, কিন্তু কত পার্সেন্ট বেশি বার করতে গেলে আমাদেরকে শতকরা বৃদ্ধির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে শতকরা বৃদ্ধি সমান কতটা বাড়লো বাই আগে কত ছিল ইন্টু 100%। তাহলে উৎপাদন মূল্য আগে ছিল, মানে যেটা উৎপাদন করতে খরচ হয়েছে সেটা হচ্ছে 1050, কিন্তু সেটা ক্রেতা কিনেছে কত টাকায়, এই টাকাটায়। তাহলে কতটা বেড়ে গেল দামটা, যেটা খরচ হয়েছিল আসল একটা সাইকেল বানাতে, আর সেই দামটা ক্রেতার কাছ পর্যন্ত আস্তে আস্তে কতটা বেড়ে গেল, সেটা এই দুটোকে বিয়োগ করলে পাওয়া যাবে যে কতটা বাড়লো দামটা। তৈরি হওয়ার সময় তার যতটা খরচ হয়েছিল সেখান থেকে ক্রেতার হাত পর্যন্ত আস্তে আস্তে দামটা বেড়ে গেল এত টাকা, ওপরের বিয়োগফলটা বাই আগে দামটা কত ছিল মানে 1050 ইন্টু 100%, সেটাই শতকরা বৃদ্ধি। তাহলে সেটা সমান উত্তর বেরোলো 58.7%। লাস্ট কোশ্চেনটা বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, ঠিক আছে, তাহলে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সাইকেল কিনছে, কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে উৎপাদনকারী যখন দেখছে যে একজন সাধারণ ক্রেতা তার কাছ থেকে কিনতে এসছে, তখন সে পাইকারি বিক্রেতাকে যতটা সস্তায় দিয়ে দিচ্ছিল অত সস্তায় না দিয়ে 30% লাভ রেখে তারপরে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 30% লাভ রেখে যদি দেয় তাহলে এই বিক্রয় মূল্যটাতে কিন্তু সে দিচ্ছে না। আগের অঙ্কটায় আমরা যখন সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনছিলাম তখন উৎপাদনকারী এটা দেখছিল না যে পাইকারি বিক্রেতা কিনতে এসছে না খুচরো ব্যবসায়ী কিনতে এসছে না সাধারণ মানুষ কিনতে এসছে, সে যে দামে বিক্রি করে সেই দামেই করছে। কিন্তু এই ক্ষেত্রে উৎপাদনকারী দেখছে পাইকারি বিক্রেতা তো নয়, এটা তো একটা সাধারণ মানুষ, তাহলে একে আরেকটু বেশি নাও, কারণ এ তো এমনিতে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনতে গেলে অনেক টাকা দিতে হবে একে, তাহলে এর কাছ থেকে একটু বেশি নিয়ে নাও, এ দিয়ে দেবে আনন্দের সঙ্গে। তাহলে সেই জন্য এই টাকাটায় বিক্রি না করে সে কি করছে 30% লাভ রেখে বিক্রি করছে। তাহলে 30% লাভ রেখে যদি উৎপাদনকারী বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে না, তার আসল খরচ ছিল 1050, তাকে 30% বাড়িয়ে দিচ্ছি, তার মানে 100 প্লাস 30% সমান হয়ে যাবে 1365 টাকা। তাহলে একজন ক্রেতা যখন সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কিনতে যাচ্ছে তখন উৎপাদনকারী 30% লাভ রেখে জিনিসটাকে বিক্রি করছে 1365 টাকায়। কিন্তু সে যদি উৎপাদনকারীর কাছ পর্যন্ত না গিয়ে ডাইরেক্ট দোকান থেকে কিনে নিত তাহলে তাকে কত টাকা দিতে হতো না 1666.35। তাহলে তার সাশ্রয় কত হলো, দুটোকে বিয়োগ করলেই পেয়ে যাবো যে এই টাকাটা তাকে এমনিতে দিতে হতো, তার জায়গায় তাকে এই টাকাটা দিতে হলো, তাহলে কত টাকা বাঁচলো, এই টাকাটা বাঁচলো, বিয়োগ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে বড় অঙ্কগুলো হয়ে গেল আমাদের এই ভিডিওতে। নেক্সট পার্টে আমরা এমসিকিউ গুলো আলোচনা করব।